নামটা বলো ভাইয়া। ডিলিট করে দেয় সবগুলো, তারপরে বলতেছি। মাহিয়া বলেও যে হবে না, বলে সাতক্ষীরা 4-এর এমপি গাজী নজরুল ইসলাম, জামাত ইসলামের মনোনীত তিনি একজন এমপি এবং নায়েবে আমির। তো তিনাকে নিয়ে এই 2-3 দিন থেকে এত সরগরম আলাপ আলোচনা চলছে। আমি দুইটা কথা বলবো তার বিষয়ে, দুইটা সাইড, তারপরে আপনারা যারা মন্তব্য করবেন এই দুইটা সাইড কথা শুনে তারপর কথা বলিয়েন। 1 নাম্বার কথা হইল যে এই গাজী নজরুল ইসলাম তিনি যখন এই টোকাইদের পাল্লায় পড়েন ওই হোটেলে, তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কতদিন থেকে এসছেন, আর ওই মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে তোমার নাম কি বলো। তো এদিকে নার্ভাস অবস্থা দেখা গেল এমপি সাহেবকে, আর অন্যদিকে মেয়েটাও নার্ভাস। তো মেয়েটা বললো যে আপনারা বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন, তারপর সব কিছু বলতেছি, আপনারা এগুলো নিয়ে ঝামেলা করবেন। তো বাস এখানে তাকে আরেকজন জিজ্ঞেস করলেন মুরব্বী আপনার বাসা কোথায়, তো উনি বলছে আমার বাসা সাতক্ষীরা। তো এখানে নার্ভাস অবস্থায় না থেকে তিনি তো একজন বর্তমান রানিং এমপি, তো তিনি সরাসরি বলতে পারতেন যে আমি একজন সংসদ সদস্য, সাতক্ষীরা বাসা আমার। আর তার যে দ্বিতীয় স্ত্রী এখন যেটা জানা গেল, তো তিনি সেখানে বলতে পারতেন যে আমরা স্বামী স্ত্রী দুইজন এখানে আছে, বাস। কিন্তু একজন এমপি যেই রুমের মধ্যে থাকবেন যাবেন, সেখানে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, আবার কিছু টোকাই যে তাদেরকে এইরকমভাবে হেনস্থা করতেছে, আবার ক্যামেরা দিয়ে তাদেরকে এইরকমভাবে সারা দুনিয়াটা ছড়িয়ে দিচ্ছে। তো এতে সম্মান গেল কার? 1 নম্বর গাজী নজরুল ইসলামের, দ্বিতীয় নম্বর জামাত ইসলামের ঘরের শত্রু, বাইরে শত্রু, ভিতরে শত্রু, একবারে সব জায়গায় শত্রু। তো এই শত্রুরা এখন এইটাকে লেজে গোবরে যেরকমভাবে একত্রিত করে, ঠিক এই নজরুল আর জামাতকে একত্রিত করে একটা বিশাল কথা কর তারা সুযোগ পেয়ে গেল এবং বলতেছি যে দেখেন জামাতের অবস্থা দেখেন, এই হচ্ছে অবস্থা। এবং প্রথম কথা, তো তিনি একজন এমপি, তিনি অবশ্যই সেখান থেকে থানায় ফোন দিতে পারতেন বা তার পুলিশকে তিনি ফোন দিতে পারতেন, এই ধরনের কাজ করতে পারতেন। তো তিনি এগুলো না করিয়ে তিনি একবারে সাধারণ লোকের মতো, যেগুলো গ্রাম্য অঞ্চলে বাস করে, যার উপস্থিত কোনো ব্রেন নাই, বুদ্ধি নাই, যে লোকটা কোনো কিছু সাজায় গোজায় বলতে পারেন না, তিনি এইরকমভাবে একটা সাধারণ মানে পাবলিক ম্যান হয়ে গেলেন। তো এই অবস্থা একজন এমপি কী করে হয়? তো কাজেই জামাত ইসলামের যিনারা দায়িত্ব আছেন তিনাদের অবশ্যই যে সমস্ত ব্যক্তিদেরকে লিডার করবেন আপনারা এবং যাদেরকে কার্ড দিবেন ভবিষ্যৎ যারা এমপি হবে, তাদেরকে অবশ্যই স্মার্ট, মুখর, শিক্ষিত, আমলদারি সব দিক থেকে হতে হবে। আমি এ কথা বলতেছি না যে জামাত ইসলাম দুধে ধোয়া তুলসী পাতা, তাদের কোনো দোষ নাই, জামাত করলেই জান্নাতি, এটা না। দোষ কার নাই? এই পৃথিবীতে দেখেন হারুত মারুত নামে দুজন ফেরেশতা, তাদেরও পর্যন্ত এই খপ্পরে পড়েছিল। তো জামাত ইসলামের একজন এমপি হয়ে বা নায়েবে আমির নন বাদে এমনি একজন রোকনও যদি হয়, তিনিও যদি এই খপ্পরে না পড়বেন, এর কি মানে আছে রে ভাই? এগুলো তো হতেই পারে। এটা জামাত না, এটা আপনার হেফাজতের ক্ষেত্রে হতে পারে, কওমি হুজুরের ক্ষেত্রে হতে পারে, বিএনপির ক্ষেত্রে হতে পারে, আওয়ামী লীগের হতে পারে, কত কি হতে পারে, হচ্ছে না? দেশে কত বড় বড় মানুষ তারা এরকমভাবে বিভিন্ন জায়গায় ফাঁদে ধরা পড়ে গিয়েছে, পরবর্তীতে তারা বিভিন্ন হেনস্থার শিকার, মানহানির শিকার, তাদের বিভিন্ন কথাবার্তা তাদেরকে শুনতে হয়েছে। তো তিনিও তো এরকম একটা হতে পারেন। এই গেল 1। এবার আসি সংক্ষিপ্ত আকারে বলি, নাম্বার 2 যে কথাটা, সেটা হচ্ছে যে যিনারা এই গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা 4-এর আসনের এই এমপিকে নিয়ে ব্যাপক সমালোচনা, ঝড় এবং এরকম একটা ধোঁয়াশা তুললেন, এখন দেখা যাচ্ছে যে তার স্ত্রী 2টা, এই মেয়েটা তার দ্বিতীয় স্ত্রী, কিছুদিন পূর্বে তার সঙ্গে বিয়ে হয়েছে। এখানে মেয়ে রাজি, তার বাবা স্বীকার করতেছে, এখানে গাজী নজরুল ইসলাম তিনি স্বীকার করতেছে, গাজী নজরুল ইসলামের যিনি প্রথম স্ত্রী তিনিও স্বীকার করতেছে, তার আত্মীয় স্বজন সবাই এখানে স্বীকার করতেছে এই সম্পর্কের। তাহলে এখানে আমার মতো ব্যক্তিত্বের কি? আমার মতো ব্যক্তিত্বের এখানে এই যে একটা মানুষের গুজব কল্লোল, এটা কত বড় যে ক্ষতি একটা বয়ে আনলো আমি যদি ব্যক্তিগতভাবে তার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে টানি, সত্যিকার যদি তিনারা সত্যি হন, আমি সেই ক্ষেত্রে বলতেছি, তাহলে এটা আমি যদি কারো দুর্নাম করি, কত বড় একটা ক্ষতি, এটা কি একবার আমরা ভেবে দেখেছি, চিন্তা ভাবনা করে দেখেছি? এই বিষয়টা অবশ্যই চিন্তা ভাবনা করার দরকার। আচ্ছা, এখন আসি যিনারা এই ধরনের কাজ করলো বা গাজী নজরুল ইসলাম সাহেবের এই ধরনের যিনারা এই কল্লোল উঠালো, হইয়াল্লা করলো, সত্যিকার যদি তিনাদের দাবিতে গাজী নজরুল ইসলাম জামাত ইসলামের এমপি সঠিক হয়ে থাকেন, তাহলে কোন মিডিয়া থেকে
কার আইডি থেকে, কোন পেজ থেকে এই ঘটনাগুলি এবং এই দুর্নামগুলি ছড়িয়ে গেল, তাদেরকে ধরেন। আপনি তো এই মুহূর্তে রানিং একজন এমপি, আপনার পাওয়ার কোথায়, আপনার শক্তিটা কোথায় আপনি দেখান। কারণ যে কেউ অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদ করা এটাই তো জিহাদ। শুধু জিহাদের মাঠে যে একটা তরবারি হাতে নিয়ে কাফেরের কল্লা সাফ করে দিবেন, এইটার নাম তো জিহাদ না। আপনার চরিত্র নিয়ে একজন, ওই যে হাদিসের মধ্যে রয়েছে যে আপনার চরিত্র নিয়ে একজন হনন করবে, সতী সাধবীকে যে এরকমভাবে মিথ্যা অপবাদ দিবে, তার অবস্থাটা কোন জায়গা, সে তার বিধানটা কি এবং তাকে কি করতে হবে। আপনি নামেন, তার বিরুদ্ধে মামলা করেন, যে মিডিয়া এই সমস্ত কাজগুলো করেছে মামলা করেন, তাদেরকে আইনের আওতায় কাঠঘরে দাঁড় করান, মুখোমুখি করেন, কেন তারা এই ধরনের করলো। যেই হোটেলে ছিলেন সেই হোটেলে আপনার ব্যক্তিগত স্ত্রীকে নিয়ে গেলেন, এরকম কোনো আইন আছে কি না যে হোটেলে মানুষ একান্ত থাকে আর সেই হোটেলে গিয়ে এইরকমভাবে সিসি ক্যামেরা বসানো হবে এবং সেগুলো সারা দুনিয়াব্যাপী প্রচার করা হবে, এই ধরনের কোনো হোটেলের নীতিমালা এগুলো আছে কি না, এটাও আপনি খেয়াল করে দেখেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা যে দুইটা দিক বিশ্লেষণ করলাম, সত্যিকার তিনি যদি দোষী না হন, আর যদি তিনি এই যেহেতু স্বীকার করেছে, এই মুহূর্তে আমরা পাইলাম যে তিনি স্বামী এবং তার এটা দ্বিতীয় স্ত্রী, সকলে স্বীকার করেছে, তাহলে আমরা যারা এর মধ্যে অপপ্রচারের মধ্যে জড়িয়ে পড়লাম, অবশ্যই আমাদের এর জাজবা আল্লাহর কাছে ধরা থাকবে, পাবে এবং দুনিয়াতেও শাস্তি হওয়ার দরকার। আর সত্যিকার তিনারা যদি এটা কোনো মানে মিথ্যার আশ্রয় নিয়ে এবং মানুষকে ধোঁকাবাজির আড়ালে কোনো কিছু করেন, তার জন্য দায়ী তিনি আল্লাহর কাছে থাকবেন। এর জন্য জামাত ইসলাম কোনো দল, একক ব্যক্তির জন্য কোনো দল দায়ী থাকবেন না। যেমন ইতিপূর্বে আমরা দেখেছি যে আওয়ামী লীগের একজন এমপি থেকে তিনি মন্ত্রী হয়েছিলেন মুরাদ, তিনাকে নিয়ে অনেক বিতর্কিত আলোচনা হয়েছে, আওয়ামী লীগ কিন্তু সেটা মানে নেয়নি, তাকে অনেক কিছু শাস্তি দিয়েছে দলীয় পদ থেকে। তো এইটা জামাত ইসলামেরও খতিয়ে দেখা উচিত। সত্যিকার যদি এটা তিনি দোষী হন, দায়ী হন এবং বিতর্কিত অবস্থা হয়, তাহলে জামাত ইসলাম তাদেরকে কী শাস্তি দিবেন এটা আমরা দেখার অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।